আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম রসায়নের শক্তির টপ 40 এমসিকিউ ক্লাসে। তো এই প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি মিশন 25 আউট অফ 25, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে কেমিস্ট্রির 12টা অধ্যায়ের এমসিকিউ কমপ্লিট করা এবং এই অধ্যায়ের উপর তোমার হচ্ছে যতগুলো অধ্যায় আমি কমপ্লিট করবো ওই অধ্যায়ের টপ এমসিকিউগুলো বাছাই করে তোমাদের সামনে উপস্থাপন করা। এবং পাশাপাশি ভাইয়া এখন পর্যন্ত আমাদের টোটাল কয়টা অধ্যায় হয়েছে বলতো? 7টা অধ্যায়। আজকে আমাদের অষ্টম ক্লাস, আজকে আমরা 8তম অধ্যায় নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে রসায়নের শক্তি। তাহলে চলো আমরা টপ 40 এমসিকিউর প্রথম এমসিকিউ দেখি। এটা হচ্ছে তোমার হচ্ছে 2024 সালের বোর্ডে এসেছিল। তো এই বোর্ডে হচ্ছে দেখি আমরা এই কোশ্চেনটা সলভ করব। তাহলে এখানে প্রথম কোশ্চেনটা বলছে যে এখানে একটা বিক্রিয়া দেয়া আছে। এই বিক্রিয়াটা দেখে কাকে মনে হচ্ছে বলো তো? কোন বিক্রিয়া সেটা? এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ফিশন। আচ্ছা, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কেমনে বুঝি? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াতে কি হয়, তোমার বিক্রিয়কগুলা কি হয়, ভেঙে ভিন্ন ভিন্ন উৎপাদে কনভার্ট হয়। যেমন দেখো এখানে একটা বিক্রিয়ক, এখানে একটা বিক্রিয়ক, এগুলো ভেঙে দেখো ভিন্ন 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 উৎপাদে কনভার্ট হয়েছে। এটা হচ্ছে ফিশন। আর ফিউশনটাতে কি হয়? ফিউশনটাতে যেটা হয় যে তোমার হচ্ছে একাধিক বিক্রিয়ক মিলে উৎপাদ গঠন করে, অর্থাৎ নতুন উৎপাদ গঠন করে। তুমি দেখবা যে ফিশন বিক্রিয়াতে বড় বড় যেই তোমার হচ্ছে পরমাণুগুলো আছে এগুলো ভেঙে ছোট ছোট পরমাণুতে কনভার্ট হয়। আর ফিউশনটাতে উল্টা দেখবা, ফিউশনটাতে ছোট ছোট পরমাণু মিলে বড় জিনিস তৈরি করতেছে। আচ্ছা, তাইলে এখন তোমার ওয়াই হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, এটা কি সত্য? দেখো ওয়াই হচ্ছে 36 কে জানো? 36 হচ্ছে ক্রিপ্টন। তাহলে ডেফিনেটলি ক্রিপ্টন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। 36টাকে এটা হচ্ছে ক্রিপ্টন ডেফিনেটলি একটা নিষ্ক্রিয় মৌল। এই যে এরপর হচ্ছে এক্স 2 নম্বর গ্রুপের মৌল। এই যে এটা হচ্ছে 2 নম্বর গ্রুপের মৌল। কেন, চলো ফাইন্ড আউট করি। 2 নম্বর গ্রুপের মৌল কে কে আছে? বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপরে হচ্ছে ক্যালসিয়াম। ওই যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। আচ্ছা, আমি এখানে খুঁজবো যে 56 পারমাণবিক সংখ্যা কেউ আছে কিনা। তো এটা কেমনে খুঁজতে পারি? দেখো তোমাকে একটা প্যাটার্ন দেখে। বেরিলিয়াম হচ্ছে 4, ম্যাগনেসিয়াম কত? 12। তাহলে এখানে 4-এর সাথে 8 যোগ করলে হয় 12। তো 12-র সাথে আরো 8 যোগ করো, তাহলে পাবা ক্যালসিয়াম। এখন এটার সাথে আবার 8 যোগ করতে যাও না। স্ট্রনশিয়াম যদি পেতে চাও তাহলে তোমাকে যোগ করতে হবে 18। তাহলে 20 আর 18 যোগ করলে কত হয়? 38। বেরিয়াম যদি পেতে চাও তোমাকে আরো 18 যোগ করতে হবে, তাহলে কত আসে? 56। তার মানে এই এক্স যে 56 পারমাণবিক সংখ্যা সেটা বোঝাচ্ছে বেরিয়ামকে, আর বেরিয়াম কি একটা 2 নম্বর গ্রুপের মৌল। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে একও হচ্ছে, দুইও হচ্ছে। এখন এই প্যাটার্নটা একটু মাথায় রেখো, বুঝছো? এই প্যাটার্নটা কিভাবে ফলো করে, যে দেখবা যে এটা কত নম্বর পর্যায়ে বলো তো? 2 নম্বর পর্যায়ে না? তাহলে 2 নম্বর পর্যায়ে থেকে যখন 3 নম্বর পর্যায়ে আসবে তখন 8 করে যোগ হয়। 3 থেকে 4-এ গেলেও 8 করে যোগ হয়। 4 থেকে আবার 5-এ গেলে 18 করে যোগ হয়। 5 থেকে আবার 6-এ গেলে 18 করে যোগ হয়। এই প্যাটার্নটা ফলো রাখলেই হবে। তার মানে এটা এখানে ডিফারেন্স হচ্ছে 8, তারপর আবার এইটার আর এটা ডিফারেন্স হচ্ছে 8, এইটার আর এটা ডিফারেন্স হচ্ছে 18, এটার আর এটা ডিফারেন্স হচ্ছে 18। এইভাবে তুমি আসতে পারো। ওকে, নিউক্লিয়ার ফিশন সংঘটিত, এটা তো হয় অলরেডি বললাম, এটা হচ্ছে একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ওকে, ফিশন বিক্রিয়াতে তোমার হচ্ছে বড় পরমাণুগুলো ভেঙে ছোট ছোট পরমাণুতে কনভার্ট হয়। আর ফিউশনে তোমার হচ্ছে ছোট ছোট মিলে বড় জিনিস তৈরি করা হয়। দ্যাটস ইট। ওকে, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? আচ্ছা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটা? যেটা হচ্ছে সম্পূর্ণরূপে আয়নিত হয় না, কম আয়নিত হয়। তো যেমন হচ্ছে এখানে আছে কোনটা হবে? যে ইথানোয়িক অ্যাসিড। আরেকটা এক্সাম্পল মনে রাখবা, পানি। এই দুইজনই কি? এই দুইজনই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তারা হচ্ছে সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় হয় না, তারা হচ্ছে আংশিক আয়নিত অবস্থায় থাকে। ঠিক আছে? যেমন সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, এই তিনটাই কিন্তু স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ শক্তিশালী বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটা যাই। সিএইচ এর বন্ধন শক্তি কত? সিএইচ এর বন্ধন শক্তি হচ্ছে কত? 414। আমি তোমাকে বলি, তোমার বইতে যে চার্টটা আছে না বন্ধন শক্তির, এই বন্ধন শক্তি যে চার্ট আছে ওই চার্টে তুমি সবগুলাই কি করবা? মুখস্থ করবা। ঠিক আছে? সবগুলাই। কেন? কারণ ওখান থেকে এমসিকিউ আসে। কোনটা দিয়ে আসবে এটা বলা যায় না, কিন্তু তুমি ট্রাই করবে সবগুলো মুখস্থ করো। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ইম্পর্টেন্ট কোনগুলো, ভাই একটু বলে দেন না। সিএইচ আছে ইম্পর্টেন্ট, তারপরে ও ডাবল বন্ড ও আছে ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে সিসিএল ইম্পর্টেন্ট, সিএল ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে এন ট্রিপল বন্ড এন ইম্পর্টেন্ট, তারপর এইচ ইম্পর্টেন্ট, এইচসিএল ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই। প্লাটিনাম ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। আমরা সোডিয়াম ক্লোরাইডের কয়টা তড়িৎ বিশ্লেষণ পড়ছি? দুইটা। একটা হচ্ছে জলীয় দ্রবণ অর্থাৎ পানির সাথে, আর এটা কি পড়ছি?
তোমার হচ্ছে গলিত অবস্থায়। তাহলে এটা কিসের কথা বলছে? তোমার হচ্ছে জলীয় দ্রবণে। তাহলে সোডিয়াম ক্লোরাইডটাকে যখন আমরা জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস করবো, তখন আমি হাইড্রোজেন গ্যাস পাই, ক্লোরিন গ্যাস পাই, সোডিয়াম ধাতু কিন্তু পাই না, তাই না? সোডিয়াম ধাতু পাই হচ্ছে যখন গলিত সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ করি। তাহলে আনসার হবে কি 1 এবং 2, 1 এবং 2। পরের কোশ্চেনটা, কোনটির বন্ধন শক্তি সর্বাধিক? আচ্ছা, এখানে একটা টেকনিক আছে। বন্ধন শক্তি সর্বাধিক ইউজুয়ালি তুমি যখন চার্টটা দেখবা, চার্টটা ওই যে কার বন্ধন শক্তি কত, এখানে দেখবা সর্বোচ্চ ইউজুয়ালি হয়ে থাকে যার যেখানে ট্রিপল বন্ড আছে, যেমন নাইট্রোজেন, এই যে এটা দেখবা সব থেকে বেশি 900 সামথিং, এটা সব থেকে বেশি 900 সামথিং। এখন তোমাকে যখন বলবে কোনটির বন্ধন শক্তি সর্বাধিক, তুমি এখানে খুঁজবে নাইট্রোজেন আছে কিনা, এই যে আছে, দেখছো এই যে এটার হচ্ছে সব থেকে বেশি বন্ধন শক্তি। তাহলে এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে 900 প্লাস ট্রিপল বন্ড, বুঝছো? এরপরে বিক্রিয়াটিতে এ এর মান কত? আচ্ছা, বিক্রিয়াটিতে এ এর মান কত, তাহলে এটা কেমনে ফাইন্ড আউট করবো? দেখো এখানে মনে রাখবা যে এই রাসায়নিক বিক্রিয়কে যা যা আছে উৎপাদে তা থাকতে হবে। দেখো এখানে বিক্রিয়কে টোটাল ভর সংখ্যা কত? 235 আর 1, তাহলে কত হইলো? 236। এখানে কি কি আছে? এখানে আছে 141, এখানে কিছু আছে নাই, তাহলে এটাকে এই রাখি, প্লাস এখানে 3 একে 3, এই যে, তাহলে আমি বের করতে পারবো যে এ এর মানটা কত। তাহলে এই যে 236, এই 141টার এই সাইডে আনো, মাইনাস হবে, আর এই 3টার এই সাইডে আনো, তাহলে কত আসে দেখো এর মান। তাহলে 236 থেকে যদি আমি 1 বাদ দেই, তাহলে 5, এইভাবে আমরা করি জিনিসটারে, মাইনাস 141 আর 3 যোগ করলে 144, এই এটা বাদ দিই, তাইলে আমরা আনসারটা পেয়ে যাবো। 6 থেকে 4 বাদ দিলে 2, 4, 9, তাহলে 92 আর কি, 92 আছে এখানে, আনসার কোনটা হবে? 8। ওকে, তাহলে এখানে হচ্ছে এটা হবে হচ্ছে 92। পরের কোশ্চেনটাতে কি বলছে দেখো, ড্রাই সেলে। আচ্ছা, ড্রাই সেলের জন্য নিচের কোনটি হচ্ছে সঠিক, এটাই আমাকে জানতে চাইছে। তাহলে গ্রাফাইটে ক্যাথোড, আচ্ছা ড্রাই সেলে দেখবা যে কার্বন দণ্ড আছে না, কার্বন দণ্ডটাকে বেসিক্যালি তোমার ক্যাথোডে প্রবেশ করা হয়। তাহলে কার্বন দণ্ডটা আসলে কি? কার্বন হচ্ছে একটা গ্রাফাইট, তাহলে এখানে আনসার এটা সঠিক আছে। এরপরে জিঙ্ক বিজারক, ড্রাই সেলের ইনফরমেশনে যখন তুমি দেখবা, তখন দেখবা যে জিঙ্কটা আসলে ইলেকট্রন ত্যাগ করে, মানে জিঙ্কের জারণ ঘটে, তাহলে এটা কি হবে? বিজারক হবে। এবং অ্যানোডে কি হয়? ঋণাত্মক। তাহলে এখানে আনসার 4টাই হবে, ঠিক আছে? তাহলে আমরা যে বইতে ড্রাই সেলের ইনফরমেশনগুলো দেখছি না, যে বিক্রিয়াগুলো, জারণ বিজারণ বিক্রিয়া এবং কোথায় কি আছে, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে। এটা কিন্তু 24 সালের এমসিকিউ। নিচের কোনটি ইলেকট্রনীয় পরিবাহী? ইলেকট্রনীয় পরিবাহী কোনটা? যেটার মধ্য দিয়ে ইলেকট্রনের কি হবে? পরিবহন হবে বা ইলেকট্রন চলাচল করবে। তাহলে এখানে ইলেকট্রনীয় পরিবাহী কোনটা? দেখো তো, এই যে গ্রাফাইট, গ্রাফাইটের মধ্য দিয়ে কি হয়? ইলেকট্রন পরিবাহী করে, কারণ সেখানে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, যে এই ইলেকট্রনটা ছোটাছুটি করতে থাকে, বুঝছো? আর বাকি একটা ওইখানে আনসার হবে না। এরপরে ড্যানিয়েল কোষ, ড্যানিয়েল কোষের জিঙ্ক দণ্ড, ড্যানিয়েল কোষের জিঙ্ক দণ্ডের ইনফরমেশন কোনটা সঠিক, এটা জানতে চাইছে। জিঙ্ক দণ্ডটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, এটা সত্য। কেন বলো তো? কারণ জিঙ্কটার কি হয়? জারণ ঘটে। জিঙ্কটার কি হয়? জারণ ঘটে। জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক 2+ হয়। তাহলে এর যেহেতু জারণ ঘটতেছে, ধীরে ধীরে এই ধাতুটা ক্ষয় হয়ে যাবে না, কারণ এটা কিন্তু আয়নে রূপান্তর হচ্ছে। কিসের রূপান্তর হচ্ছে? আয়নে, জিঙ্ক 2+ রূপান্তর হচ্ছে প্রতিনিয়ত। তাহলে এখানে বুঝতে পারতেছো যে ধীরে ধীরে এই ধাতুটা ক্ষয় হচ্ছে। এরপরে বিজারক হিসেবে কাজ করে, হ্যাঁ, যার জারণ ঘটে তার নাম কি? বিজারক, এবং ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে, রাইট? এটা কি ধনাত্মক তড়িৎদ্বার? না, ঠিক আছে। এটা কোন তড়িৎদ্বার হিসেবে কাজ করবে? ঋণাত্মক তড়িৎদ্বার। তাহলে এখানে আনসার হবে 1 এবং 2। আনসার হবে কি? 1 এবং 2, ঠিক আছে। যেমন আমরা ড্রাই সেলে দেখছিলাম অ্যানোডে যে থাকে সে ঋণাত্মক, রাইট? অ্যানোডে যে থাকে সে ঋণাত্মক। তাহলে এখানে তড়িৎদ্বারটা তোমার হচ্ছে জিঙ্কের জন্য কি হবে? জিঙ্ক তো অ্যানোডে, রাইট? জিঙ্কটা কোথায়? জারণটা কোথায় ঘটে? মনে রাখবা, অ্যানোডে জারণ ঘটে। অ্যানোডে কি আছে? জিঙ্ক। তাহলে ওই দণ্ডটা ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করবে না, এটা ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করবে, কারণ অ্যানোডে ঋণাত্মক তড়িৎদ্বারই থাকে, কারণ ইলেকট্রন এখান থেকে কি হয়? ত্যাগ হয়, রাইট? তাহলে এটা ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে না, এটা ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে। পরের কোশ্চেনটা, গ্যালভানিক কোষে। আচ্ছা, গ্যালভানিক কোষে অ্যানোডের ঋণাত্মক, হ্যাঁ সত্য। আমরা একটু আগে বললাম যে অ্যানোডের জারণ ঘটে, মানে ওই অ্যানোডের তড়িৎদ্বারটা হবে ঋণাত্মক। ক্যাথোডে বিজারণ তড়িৎদ্বার, হ্যাঁ এটা সত্য, কারণ ক্যাথোডে, অ্যানোডে যদি জারণ হয়, ক্যাথোডে কি ঘটবে? বিজারণ। আর জারণ বিজারণ ঘটে, হ্যাঁ গ্যালভানিক কোষে জারণ বিজারণ ঘটে। ওই যে জারণ বিজারণ ঘটে বলেই তো ইলেকট্রন আদান প্রদান হয়, ফলে কি হয়? বিদ্যুৎ দেখা যায় বা লাইটটা জ্বলে উঠে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। 2 মোল সিএল এর বন্ধন শক্তি কত? আগে জানো যে 1 মোলেরটা কত? 1 মোল ক্লোরিনের বন্ধন শক্তির মান কত জানো? 244। তাহলে 2 মোলের জন্য কত হবে? 2 মোলের জন্য হবে তোমার হচ্ছে 244 × 2, তাহলে কত হইল? 488। তাহলে এখানে আনসার কত আসবে? 488। অলরাইট, এখানে আনসার কত আসলো? 488। কোন অণুটি ভাঙতে অধিক শক্তির প্রয়োজন? এটা মানে কি বুঝাইছে বলো তো? এটা মানে বুঝাইছে কোনটার বন্ধন শক্তি বেশি।
যেটার বন্ধন শক্তি বেশি সেটাই তো ভাঙতে কি বেশি শক্তির প্রয়োজন, রাইট? তাহলে এখানে কোনটা আনসার হবে দেখো, এখানে কোনটা আনসার হওয়া উচিত, কোন অণুটি ভাঙতে অধিক শক্তির প্রয়োজন? এখানে দেখো তুমি সবগুলার বন্ধন শক্তি জানা লাগবে, বন্ধন শক্তি যদি জানো তাহলে বের করতে পারবা। যেমন HCl এর জন্য 431, তারপরে হচ্ছে তোমার ক্লোরিনের জন্য হচ্ছে 244, তারপরে অক্সিজেনের জন্য হচ্ছে 400 কত 98, আর H2 এর জন্য কত 436। তাহলে বলো তো এখানে আনসার কোনটা হবে? এই যে এটা আনসার হবে, কোনটা হবে? O2 আনসার হবে হচ্ছে কি O2। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। পেট্রোলের সাথে জ্বালানি হিসেবে কোন পদার্থ মেশানো হয়? এটা হচ্ছে ইথানল। কি? ইথানল। ঠিক আছে, ইথানলটাকে পেট্রোলের সাথে জ্বালানি হিসেবে ইউজ করা হয়, এতে খরচটা অনেকটা কমে যায়, বুঝছো? এতে আবার পাশাপাশি এটা প্রকৃতির জন্য কি ভালো। ওকে, তাহলে পেট্রোলের সাথে জ্বালানি হিসেবে ইথানল ব্যবহার করা হয়। ক্যালসিয়াম অক্সাইড বা কার্বন ডাই অক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এখানে ডেলএইচ এর মানটা কত? এখানে কি ডেলএইচ এর মানটা কত দেখো তো। তুমি হয়তো বা উল্টা বিক্রিয়াটাও দেখছো বইতে, যে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা তাপ দেই, তখন কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। উল্টা বিক্রিয়াটা হয়তো বা এটা দেখছো, যেখানে ডেলএইচ কি ছিল? পজিটিভ 176.8 কিলোজুল। পজিটিভ কেন লিখলাম বলো তো? কারণ হচ্ছে এখানে তাপ দেয়া হয়েছে, যে বাইরে থেকে তাপ শক্তি দেয়া হয়েছে, কিন্তু এটা তো উল্টা, এটা কি উল্টা বিক্রিয়া না? তাহলে উল্টাটা কি হবে? বলো? উল্টাটা হবে হচ্ছে তাপ উৎপাদী। এটা যদি হয় তাপ হারি বিক্রিয়া, তাহলে উল্টাটা কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে, তাহলে এখানে হবে ডেলএইচ নেগেটিভ 176.8 কিলোজুল। তাহলে এখানে আনসার কোনটা? এই যে এটা। বুঝতে পারছো? তুমি বইতে হয়তো বা এই বিক্রিয়াটা দেখছো, যে ক্যালসিয়াম কার্বনকে তাপ দিলাম, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। এখানে ডেলএইচ এর মান কত? 176.8, কারণ এটা একটা তাপ হারে বিক্রিয়া। এটার উল্টা বিক্রিয়াটা কি হবে? তাপ উৎপাদী, রাইট? এই যে কি হবে? তাপ উৎপাদী, যেখানে ডেলএইচ কি হবে? নেগেটিভ হবে, যে -176.8। পরের কোশ্চেনটাতে যাই। প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে কত টন কার্বন ডাই অক্সাইড? আচ্ছা, এটা হচ্ছে মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে 21.3 বা 21.3 বিলিয়ন, ঠিক আছে, বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। কত? 21.3 বিলিয়ন, ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। পরের কোশ্চেনটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস Cl2, এখানে 40°C তাপমাত্রা দেওয়া হয়েছে, বি এবং পানি উৎপন্ন হয়েছে। এখানে বলছে বিক্রিয়ক মৌলটির বন্ধন শক্তি কত কিলোজুল পার মোল? আচ্ছা, বন্ধন শক্তি, বিক্রিয়কটির মৌল কোথায়? এখানে এই যে এটাই তো মৌলিক পদার্থ, এটার বন্ধন শক্তি কত? 244, রাইট? 244। এই যে পরের কোশ্চেনটা, হেবার প্রণালীতে প্রতি মোল অ্যামোনিয়া উৎপাদনে উৎপন্ন তাপশক্তির পরিমাণ, অর্থাৎ অ্যামোনিয়া যখন উৎপন্ন করো তাপশক্তি কতটুকু উৎপন্ন হয়? ডেলএইচ আমরা দেখছিলাম কত বলো তো? -92 কিলোজুল পার মোল। অর্থাৎ বিক্রিয়াটা হচ্ছে N2 + 3H2 = 2NH3 + 92 কিলোজুল, অর্থাৎ 92 কিলোজুল উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে এটা আনসার, ঠিক আছে। এখানে কিন্তু ডেলএইচ এর মান চায় না, এখানে বলছে কতটুকু তাপশক্তি উৎপন্ন হয়, কতটুকু? 92 কিলোজুল। পরেরটা, হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে, আচ্ছা এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। হাইড্রোজেন ফুয়েল সেলের জন্য আমরা জানি বিদ্যুৎ উৎপাদন হয় এবং অ্যানোডে হাইড্রোজেন জারিত হয়, তাহলে ক্যাথোডে কি হবে? অক্সিজেন বিজারিত হবে। এগুলো আসলে একটু মাথায় রাখতে হবে যখন তুমি হাইড্রোজেন ফুয়েল সেল সম্পর্কে পড়বা বা রিডিং পড়বা, তখন তোমার এই ইনফরমেশনগুলো আমাদের জানা লাগবে, কোথায় কোনটা জারণ হয়, কোনটা বিজারণ হয়, ঠিক আছে। তাহলে এখানে আনসার তিনটাই হবে। এই মানে এই চ্যাপ্টারটাতে একটু থিওরিটিক্যাল জিনিসপাতি আছে, যেগুলো আমাদের একটু মুখস্থ রাখা উচিত, বুঝছো? থিওরিটিক্যাল জিনিসপাতি আছে এখানে। পরের কোশ্চেনটা, যে এখানে XZ যৌগের জলীয় দ্রবণ হবে, এখানে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে X আর Zটা কি দেখি। পর্যায় 3-এর তোমার হচ্ছে এটা হচ্ছে গ্রুপ 1, এটা গ্রুপ 1-এর কথা বলছে, আর এটা হচ্ছে গ্রুপ 13, আর এটা হচ্ছে গ্রুপ 17। আচ্ছা, তাহলে পর্যায় 3-এর গ্রুপ 1 কে, এটা সোডিয়াম, আর জেডটা কি? এই যে 3-এর 17, তার মানে ক্লোরিন। তাহলে NaCl এর তড়িৎ বিশ্লেষণ, NaCl এর জলীয় দ্রবণ, মানে NaCl এর সাথে পানির মিশ্রণ করে যে তড়িৎ বিশ্লেষণটা ঘটানো হয়। এখানে কি দেখি, এখানে বলছে যে অ্যানোডে জেড গ্যাস পাওয়া যায়। আচ্ছা, NaCl, আচ্ছা NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, রাইট? এই যে এটার সাথে পানি মিক্স, এইটা তড়িৎ বিশ্লেষণে কি কি পাওয়া যায় বলো তো? কি কি পাওয়া যায় মনে আছে? এখানে কি কোনো ধাতু পাওয়া যায় না? তাহলে আগে ধাতুটারে বাদ দিবা, এই যে এই ধাতুগুলো বাদ, বুঝছো? এই ধাতুগুলো কি বাদ, এই ধাতুগুলোকে আগেই কি করবে? বাদ দিয়ে দিবা। ওকে, আচ্ছা। এরপরে যেটা হয়
যে তোমার হচ্ছে কোথায় জেড গ্যাস উৎপন্ন হয়। এখানে বলছে যে অ্যানোডে গ্যাস উৎপন্ন হয় নাকি ক্যাথোডে জেড গ্যাস উৎপন্ন হয়। দেখো আমরা এই NaCl এর জলীয় দ্রবণে দুইটা গ্যাস পাইছিলাম, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর এটা কি বলতো ক্লোরিন গ্যাস, এটা হচ্ছে তোমার ক্লোরিন গ্যাস। বিক্রিয়াটা যদি তোমার মনে পড়ে দেখো কেমনে এগুলো উৎপন্ন হয়। প্রথমত এই যে হাইড্রোজেন প্লাস হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করে, এই যে দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে কি হইলো, এখানে হইলো বিজারণ, যেটা কোথায় হচ্ছে বলতো, বিজারণটা কোথায় হয়, এটা হয় হচ্ছে ক্যাথোডে। আর ক্লোরিন গ্যাসটা এখানে কিন্তু বলছে জেড গ্যাসটা আসলে কাকে বোঝাচ্ছে, যে ক্লোরিন। জেড গ্যাসটা আসলে কে, ক্লোরিন গ্যাস, ক্লোরিন। তাহলে ক্লোরিন গ্যাসটা কোথায় উৎপন্ন হবে, যদি হাইড্রোজেন গ্যাস হয় বিজারণে, তাহলে ক্লোরিনে কি হবে, অ্যানোডে হবে। তাহলে এখানে এটা হবে আনসার, অ্যানোডে কি ক্লোরিন গ্যাস। কিভাবে, এই যে দেখো ক্লোরিন মাইনাস আয়নটা, দুইটা ক্লোরিন মাইনাস দুইটা ক্লোরাইড তোমার হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, এই যে। তাহলে অ্যানোডে কি ক্লোরিন গ্যাস উৎপন্ন করতেছে। ওকে, আচ্ছা। তাহলে দেখো এই ইনফরমেশনগুলো আমাদের জানাটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না বলো, অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে, অবশ্যই ইম্পর্টেন্ট। যে NaCl এর জলীয় দ্রবণে কি কি উৎপন্ন হচ্ছে, NaCl এর গলিত অবস্থায় কি কি উৎপন্ন হচ্ছে, আমরা এই তড়িৎ বিশ্লেষণগুলো পড়ছি, তারা মুখস্থও করছি, রাইট। এই যে কি কি বইতে ছিল, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, গলিত অবস্থায়, তারপরে হচ্ছে তোমার পানির তড়িৎ বিশ্লেষণ, তারপরে হচ্ছে তোমার ওই যে ড্যানিয়েল কোষ, গ্যালভানিক কোষ, ড্রাই সেল, এগুলো ইনফরমেশনগুলো কোথায় অ্যানোড হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে, এই ইনফরমেশনগুলো আমাদের জানা লাগবে এমসিকিউর জন্য। সিকিউর জন্য তো আমরা জানি, এমসিকিউর জন্য আমাদের অবশ্যই মাথা রাখতে হবে নিচে, কারণ সিকিউর জন্য যদি ভালো করে মাথা থাকে এমসিকিউর জন্য এমনি পারা উচিত। নিচের কোনটি বিদ্যুৎ অপরিবাহী, এটা কোনটা, লোহার টুকরা তো বিদ্যুৎ পরিবাহী, এটা আনসার হবে না। ইথানল এটাও বিদ্যুৎ পরিবাহী, NaCl এর দ্রবণ এটাও বিদ্যুৎ পরিবাহী। এই যে কঠিন ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না, কঠিন লবণগুলা। ফটোকেমিক্যাল ধোয়া, আচ্ছা ফটোকেমিক্যাল ধোয়াতে কি কি উৎপন্ন হয়, নাইট্রাস অক্সাইড, মনে রাখবা কেমিক্যাল ধোয়াতে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয় এবং এটা ওজোন স্তরকে ক্ষতি করে। আর কার্বন ডাইঅক্সাইড কি থাকে না, ফটোকেমিক্যাল ধোয়াতে কোনো কার্বন ডাইঅক্সাইড থাকে না, মাথায় রেখো। তাহলে 1 আর 2 আনসার। এরপরে Mg থেকে Mg2+, নিকেল 2+ থেকে নিকেল আছে, কি বলছে, এটা তো বোঝাই যাচ্ছে এটা অ্যানোড, তাই না, অ্যানোডে জারণ ঘটছে, আর এটা তাহলে অটোমেটিক্যালি কি ক্যাথোড। আচ্ছা, তাহলে ক্যাথোড পাত্রে নিকেল 2+ এর ঘাটতি ঘটে, এটা কি সত্য? হ্যাঁ। কিভাবে বলো তো, নিকেল 2+, ম্যাগনেসিয়াম কি করে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, আর নিকেল 2+ কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখো নিকেল 2+ যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করলে এখন নিকেল কি ধাতুতে রূপান্তর হচ্ছে না, তাহলে নিকেল ধাতুতে যদি রূপান্তর হয় তাহলে নিকেল 2+ এর ঘাটতি দেখা যায়। বুঝতে পারছো, যে এখানে ম্যাগনেসিয়াম যখন দুইটা ইলেকট্রন ছেড়ে ম্যাগনেসিয়াম 2+ এ কনভার্ট হলো, এই দুইটা ইলেকট্রন কেউ না কেউ গ্রহণ করবে, কে গ্রহণ করবে, এই যে নিকেল 2+টা। নিকেল 2+ যখন এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি ধাতুতে রূপান্তর হয় না, তাহলে সে তো নিকেল 2+ থেকে নিকেলে পরিণত হচ্ছে, তার মানে কি নিকেল 2+ কমে যাচ্ছে। তাহলে এখানে ক্যাথোড পাত্রে, এটা তো ক্যাথোড, এখানে নিকেল 2+ এর ঘাটতি ঘটে। অ্যানোড পাত্রে জারণ ঘটে, এটা তো আমরা জানি ইউনিভার্সাল কথা। আর তড়িৎদ্বার বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে, মানে ইলেকট্রন আদান প্রদান এভাবে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা কি ঘটে। 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল তাপ উৎপন্ন হয়, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 890, ঠিক আছে। অর্থাৎ এটা মিথেন গ্যাস পোড়ানো বলতে মিথেনের দহনের কথা বুঝাইছে। মিথেনে কি বুঝাইছে, দহন, এই যে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি, এটার কথা বলছে, বুঝছো। এখানে হচ্ছে উৎপন্ন হয় কতটুকু, এখানে ΔH এর মান হচ্ছে -890 কিলোজুল পার মিনিট। অলরাইট, পরের কোশ্চেনটা যাই। কোন বিক্রিয়া হাইড্রোজেন বোমা তৈরির মূল ভিত্তি? আচ্ছা, হাইড্রোজেন বোমা তৈরি করা হয় ফিউশন দিয়ে, ঠিক আছে। হাইড্রোজেন যে বোমা, এই বোমাটা তৈরি করা হয় কাকে দিয়ে, কোন বিক্রিয়ার মাধ্যমে, এটা হচ্ছে ফিউশন। আর যদি বলতো ফিশন দিয়ে হচ্ছে পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা, ফিশন দিয়ে হচ্ছে অ্যাটম বা পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, যেটা আসলে জাপানের উপরে মারছিল। লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা, লিথিয়াম ব্যাটারিতে হচ্ছে ব্যবহৃত হয় এখানে এই যে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, এটাও আমার থিওরিটিক্যাল জিনিস, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। লিথিয়াম কোবাল্ট অক্সাইড লিথিয়াম ব্যাটারিতে ব্যবহৃত হয়। ফটোকেমিক্যাল ধোয়ার উপাদান কি বলছিলাম, নাইট্রাস অক্সাইড, আছে কিনা দেখো, এই যে আছে, তাহলে N2O নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে আমার আনসার, ফটোকেমিক্যাল ধোয়া। এরপরে কোশ্চেনটা কি বলছে দেখো, এখানে হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ দেয়া আছে, যে এখানে একটা তড়িৎদ্বার, এখানে একটা তড়িৎদ্বার, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। আচ্ছা, আমি বলছি এ তড়িৎদ্বার বি তড়িৎদ্বার অপেক্ষা সক্রিয়। এ তড়িৎদ্বার মানে এইটা
বি তড়িৎদ্বার অপেক্ষা মানে বি এর অপেক্ষা সক্রিয়, মানে সক্রিয়তার দিক থেকে এ ইজ গ্রেটার দেন বি। এটা কি সত্য? হ্যাঁ। কেন বলো তো, কিভাবে বুঝলাম? এখানে কিন্তু এও ধাতু বিও ধাতু, কিন্তু এ কেন অ্যানোডে? এই প্রশ্নটুকু তো অ্যানোড, তাই না? এখানে হচ্ছে অ্যানোড, কারণ যে ইলেকট্রন ত্যাগ করে এখানে যে থাকে সে ইলেকট্রন ত্যাগ করে। বাম পাশে যে তড়িৎদ্বারটা থাকে সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, আর ডান পাশে যে থাকে সেটা হচ্ছে কি ক্যাথোড, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখো এও কিন্তু ধাতু বিও ধাতু। এখন কেন এ কে প্রায়োরিটি দেওয়া হচ্ছে? কারণ এর সক্রিয়তার বেশি, এই সক্রিয়তা বেশি, এর সক্রিয়তা কি বেশি, তো এর কারণে এই ইলেকট্রন ত্যাগ করে, বি ইলেকট্রন কি করতেছে? গ্রহণ করতেছে। মানে দুইজনই ধাতু, দুইজনই সক্রিয়, দুইজনই ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আছে। এখন দেখতে হবে দুইজন সক্রিয়, সক্রিয়র মধ্যে সব থেকে বেশি সক্রিয় কে? এ বেশি সক্রিয়, এর জন্য এ দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ফেলে, আর বি তাহলে তখন তো আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, দুজন তো আর ইলেকট্রন ত্যাগ করে না। একজন ইলেকট্রন ত্যাগ করলে অটোমেটিক্যালি আরেকজনকে ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো দ্যাটস ওয়াই এ হচ্ছে বেশি সক্রিয়, সে ইলেকট্রন ত্যাগ করে, বি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, আর তাই এতে হচ্ছে জারণ ঘটতেছে, আর এটা অ্যানোডের তড়িৎদ্বার, আর বিটা কি ক্যাথোডের তড়িৎদ্বার। তাহলে এ বেশি সক্রিয় বি এর অপেক্ষা, তাই তো ইলেকট্রন কি করতে পারতেছে? সে ত্যাগ করতে পারতেছে। তাহলে এ তড়িৎদ্বার বি তড়িৎদ্বারের অপেক্ষা কি বেশি সক্রিয়, এটা সত্য। এ তড়িৎদ্বার নিকেল এবং বি তড়িৎদ্বার এফি হলে বি তড়িৎদ্বারে নিকেলের প্রলেপ পড়বে। আচ্ছা, এ তড়িৎদ্বার যদি নিকেল হয়, এই যে এ তড়িৎদ্বারটা যদি নিকেলের হয় আর বি তড়িৎদ্বার যদি আয়রনের হয়, তাহলে বি তড়িৎদ্বারে, এই যে বি তড়িৎদ্বারে নিকেলের কি পড়বে? প্রলেপ পড়বে। এটা কি সত্য? হ্যাঁ। দেখো এটা ধরে নিয়ে হচ্ছে নিকেলের প্রলেপ, নিকেলের তড়িৎদ্বার, আর এটা ধরে নিয়ে আয়রনের তড়িৎদ্বার। তাহলে এটা আয়রন আর এটা নিকেল যদি হয়, তাহলে নিকেল প্রতিনিয়ত কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে নিকেল 2+ হিসেবে এখানে জমা পড়বে। এই যে নিকেল, এটা যদি নিকেল হয়, নিকেল এটা কি তড়িৎদ্বারটা কোথায় আসছে? অ্যানোডে আসছে না? তাহলে অ্যানোডের তড়িৎদ্বারে কি করে? ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এখানে নিকেলটা ইলেকট্রন ত্যাগ করতেছে, ইলেকট্রন ত্যাগ করার পরে কিসে কনভার্ট হবে? নিকেল 2+। এরপরে নিকেল 2+টা কই যাবে? এখানে তোমার হচ্ছে যে বি তড়িৎদ্বারের সাথে বা আয়রনের তড়িৎদ্বারের সাথে। এরপরে যখন ইলেকট্রনটা ত্যাগ হলে এই নিকেল 2+এ আবার সেই ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে নিকেল ধাতুতে রূপান্তর হবে, ওই ধাতুর প্রলেপটা কি পড়বে? আয়রনের উপরে পড়বে। তাহলে ব্যাপারটা এরকম হবে আর কি। এখানে আছে ধরো আয়রন, এটার উপরে নিকেলের প্রলেপটা পড়বে। এই যে এটা কিসের প্রলেপ? নিকেলের। এটা সত্য। হ্যাঁ, এটা হচ্ছে সত্য। বুঝতে পারছো যে যদি এখানে কেউ নিকেল থাকে, এখানে যদি নিকেল থাকে আর এখানে যদি আয়রন থাকে, তাহলে নিকেল তো দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। নিকেল কি করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করলে এখানে কি হয়? নিকেল 2+। এই নিকেল 2+ গুলো নিচে জমা পড়বে। এরপরে এগুলো কি যাবে? কই যাবে? বি তড়িৎদ্বারে। বি তড়িৎদ্বারের কাছে যায়া যে ইলেকট্রন ত্যাগ হয়েছে ওই ইলেকট্রনই কি করবে? নিকেল 2+টা গ্রহণ করবে। গ্রহণ করলে এখন আবার নিকেল ধাতুতে রূপান্তর হলে ওই ধাতুর প্রলেপটা পড়বে এই আয়রনের উপর। ধাতুর প্রলেপটা কই পড়বে? এই আয়রনের উপর। ওকে, তাহলে এটাই বলছে যে এ যদি তড়িৎদ্বারটা নিকেল হয়, বি যদি আয়রন হয়, তাহলে বি তড়িৎদ্বারে নিকেলের কি পড়বে? প্রলেপ পড়বে। বি তড়িৎদ্বারে বিজারণ ঘটবে। এটা কি সত্য? হ্যাঁ। বি তড়িৎদ্বারটা কি ক্যাথোড না? ক্যাথোডে তো বিজারণ ঘটেই। তাহলে আনসার সবগুলাই ঠিক আছে, আনসার হচ্ছে সবগুলা। বুঝতে পারছো? পরের কোশ্চেনটা যাই। গ্যালভানিক কোষে ক্যাথোড তড়িৎদ্বার কোনটি? আচ্ছা, ক্যাথোড কোনটা হবে? যেখানে বিজারণ ঘটবে, যেখানে কি হবে? বিজারণ। দেখি এখানে এফি থেকে Fe2+, এটা তো জারণ হয়েছে, এটা আনসার হবে না। কপার 2+ থেকে কপার, এই যে এটা হচ্ছে বিজারণ, এটা আনসার হবে। ঠিক আছে। কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী? আচ্ছা, এখানে কোনটা হবে? এই যে কপার সালফেট। বাকি একটা আনসার হবে না। তুতে মানে কি? কপার সালফেট ডট পাঁচনো পানি। এই যে, আর তুতের ভিতরে আমরা কি পাই? কপার সালফেটটা পাই। এটা কিন্তু কি? বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ পরিবাহী। ওকে, এর জন্য এটা আনসার। পরের কোশ্চেনটা, চিত্রে এ তড়িৎদ্বারটি কোন ধাতুর তৈরি? আচ্ছা, এ তড়িৎদ্বারটা কোন ধাতুর তৈরি বুঝবা কিভাবে? এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং মানে কি? ইলেকট্রোপ্লেটিং মানে কি মনে আছে? যে একটা ধাতুর উপর অন্য আরেকটা ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা ইলেকট্রোপ্লেটিং বলি। আচ্ছা, এখন ইলেকট্রোপ্লেটিং দেওয়ার সময় তুমি হয়তো বা এক্সপ্লেনেশনটা পড়ছো, ওখানে কিন্তু তোমার যে ধাতুর আমরা প্রলেপ দিব, ঠিক আছে, ধরো আমি হচ্ছে আয়রনের উপর জিঙ্কের প্রলেপ দিতে যাচ্ছি, আয়রনের উপর জিঙ্কের প্রলেপ, তাহলে কার প্রলেপ দিব? জিঙ্কের। তাই ওইটার লবণ নিতে হয় বা ওইটার দ্রবণ নিতে হয়। তাহলে এখানে যেই ধরো হচ্ছে আমার এখানে দ্রবণটা কি দেখছো? ক্রোমিয়াম সালফেট। এই যে এটা ভেঙে লেখছে, এখানে আমি তোমার যোগটা দেখাচ্ছি, ক্রোমিয়াম সালফেট। এখানে হচ্ছে ভেঙে আয়ন অবস্থায় দেখাইছে আর কি। তাহলে এখানে যে দ্রবণটা আছে এটা কার? ক্রোমিয়াম সালফেটের না? তাহলে এখানে কার প্রলেপ পড়বে? আসলে ক্রোমিয়ামের। এই যে প্রলেপটা পড়বে কার? ক্রোমিয়ামের। বললাম না, যার প্রলেপ দিবা
তার প্রলেপের দ্রবণ লাগবে, ঠিক আছে। এখানে তুমি এইটার উপরে, এটা ধরো আয়রন, আয়রনের উপরে ক্রোমিয়ামের প্রলেপ দিতে যাচ্ছ, তাহলে ক্রোমিয়ামের দ্রবণ নিতে হবে, এই যে ক্রোমিয়াম সালফেট। যদি আয়রনের উপর জিঙ্কের প্রলেপ দিতে চাও তাহলে জিঙ্কের দ্রবণ মানে জিঙ্ক সালফেট তোমার হচ্ছে নেওয়া লাগতো, তাহলে এখানে আনসার হবে ক্রোমিয়াম। উদ্দীপকের প্রক্রিয়া চলাকালে, আচ্ছা উদ্দীপকের প্রক্রিয়া মানে হচ্ছে এই বিক্রিয়াটা বা ইলেকট্রোপ্লেটিংটা চলার সময় এই দণ্ডটা ক্ষয়প্রাপ্ত হয়। এটা কি, এই যে এটা, এই ক্ষয়প্রাপ্ত হবে কারণ এই ইলেকট্রন ত্যাগ করে। এটা কি অ্যানোড না, অ্যানোড কি করে, ইলেকট্রন ত্যাগ করে, আর ইলেকট্রন ত্যাগ করলে সে আয়নে রূপান্তর হয়, তাহলে ধাতুটা ক্ষয় হচ্ছেই। আয়নে রূপান্তর হয় মানে কি, ধাতু ক্ষয় হচ্ছে। বি দণ্ডে বিজারণ ঘটে, হ্যাঁ এটাতে যদি অ্যানোড ঘটে এটা তো বিজারণ ঘটবে, আমরা অলরেডি পড়ছি। আর সালফেট আয়নের জারণ ঘটে না, এটার কিছুই ঘটে না। সালফেট 2- আয়নের কি কিছু ঘটে না, এটার কিছুই ঘটে না, তাহলে আনসার হবে 1 এবং 2। ফিশন বিক্রিয়া, ফিশন বিক্রিয়া কোনটা মনে আছে, ওই যে বলছিলাম যে বড় জিনিস ভেঙে ছোট ছোট জিনিসের রূপান্তর হয়, ওটা ফিশন। তাহলে এই যে ফিশন বিক্রিয়া একাধিক নতুন নিউক্লিয়াস উৎপন্ন হয়, এটা সত্য। কিভাবে বুঝলাম, কারণ বড় বিক্রিয়াটা ভেঙে নতুন নতুন কি তোমার হচ্ছে উৎপাদ তৈরি হচ্ছে, ওই উৎপাদে আবার নতুন নতুন কি নিউক্লিয়াস হচ্ছে। আলোক রশ্মি নির্গত হয় না, কিন্তু প্রাপ্ত শক্তি অর্থাৎ ফিশন বিক্রিয়া আমরা প্রচুর শক্তি পাই, ওই শক্তিটা দিয়ে কি করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাহলে 1 এবং 3 আনসার হবে, 1 এবং 3। 1 মোল ইউরেনিয়াম 235 নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কত জুল শক্তি উৎপন্ন করে, এটা মুখস্থ রাখতে হবে। 2 × 10⁻13 জুল, 2 × 10⁻13 জুল। ওকে, এটা একটু মুখস্থ রাখা লাগবে। কোনটি আমাদের শরীরের ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করে, এটা তো লবণ, ডেফিনেটলি লবণ আমাদের শরীরের ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করে। নিচের কোনটি কোষ গঠন করা হলো বাল্বটি তখনই জ্বলবে যদি, আচ্ছা মানে এখানে একটা কোষ গঠন করা হয়েছে, তো এখানে হচ্ছে একটা লাইট আছে আর কি, মানে এখানে লাইট, এই লাইটটা তখনই জ্বলবে যদি এম প্রাইম অপেক্ষা এম সক্রিয়। আচ্ছা লাইট কখন জ্বলবে বলো তো, এখানে এটা হচ্ছে একটা গ্যালভানিক কোষ, তো লাইট তখনই জ্বলবে যখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে বারবার ঘটতে থাকবে। আচ্ছা তাহলে এখানে এম প্রাইম অপেক্ষা এম সক্রিয় হয়। আচ্ছা দেখি আমরা এম প্রাইম আর এম ডাবল প্রাইম, আচ্ছা এটা এম ডাবল প্রাইম আর এটা এম প্রাইম। আচ্ছা এখানে সক্রিয় কে, ডেফিনেটলি এম সক্রিয়, তাই না? কেন, কারণ এমটা কোথায় আছে, এই জায়গাটাতে, এই জায়গায় কে থাকে, যার জারণ ঘটে। জারণ কার ঘটবে, যে বেশি সক্রিয়। এই দুইটার মধ্যে কে বেশি সক্রিয়, ও, কারণ ও জারণ ঘটতেছে, বাম সাইডের তড়িৎদ্বারটা জারণ হয়, ঠিক আছে ইউজুয়ালি, তাহলে ও হচ্ছে বেশি সক্রিয়। তাহলে এখানে বলছে যে এম ডাবল প্রাইম অপেক্ষা এম সক্রিয় হয়, হ্যাঁ এটা সত্য, অর্থাৎ এম প্রাইমটা বেশি সক্রিয় এম ডাবল প্রাইম অপেক্ষা। এরপর বলছে পাত্রদ্বয়ে দ্রবণ একটা লবণ সেতু দ্বারা যুক্ত থাকে, হ্যাঁ এখানে একটা লবণ সেতু যুক্ত থাকবে, এর কারণে তো বিদ্যুৎটা কন্টিনিউয়াসলি থাকবে, বন্ধ হবে না। এম প্রাইম এবং এম ডাবল প্রাইম উভয় বিজারক হিসেবে কাজ করবে, জীবনও না। এম প্রাইমটা হচ্ছে শুধু বিজারক হিসেবে কাজ করবে, কারণ সে তার জারণ ঘটে, ওর কি জারণ আর ওর কি বিজারণ ঘটতেছে, ওর জারণ ঘটে আর ওর কি বিজারণ ঘটে, তাহলে যার জারণ ঘটে সে বিজারক হিসেবে কাজ করবে, আর ওর বিজারণ ঘটতেছে ওর জারক হিসেবে কাজ করবে, তাহলে আনসার হবে 1 এবং 2, 3 আনসার হবে না। বায়ুমণ্ডলের কোন উপাদানটি বেশি তাপ শোষণ করে তা ধরে রাখতে পারে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এর কারণে তো আমাদের বেশি গরম লাগে। বায়ুমণ্ডলে কি কার্বন ডাইঅক্সাইডের তাপ ধরে তারপরে কি অ্যাটমসফিয়ারে ছেড়ে দেয়, তো এর কারণে হচ্ছে বেশি আমাদের কি গরম লাগে। ড্রাই সেলে কত ভোল্ট বিভব পাওয়া যায়, এটা মাথায় রেখো 1.5 ভোল্ট, মুখস্থ জিনিস। নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী, এটা আমাদের মাথায় রাখতে হবে ক্লোরিন গ্যাস। আমি কিন্তু এখানে ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো অ্যাড করছি, কারণ এগুলো যাতে তুমি বুঝো যে এগুলো মুখস্থ রাখতে হবে, বুঝছো। ক্লোরিন গ্যাসটা হচ্ছে শ্বাসকষ্টের জন্য দায়ী। ফুয়েল সেলের জন্য আমরা বেসিক্যালি যে জ্বালানিগুলো থাকে এগুলো হচ্ছে অ্যালকোহলিক টাইপ, যেমন হচ্ছে এই যে মিথানল, ইথানল, পেট্রোলিয়াম কিন্তু হবে না, তাহলে 1 এবং 2 আনসার। ওকে, লাস্ট এমসিকিউ আমাদের আজকের ক্লাসের, নিচের কোনটি জৈব জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইথানল। কোনটা, ইথানল, ওই যে পেট্রোলের সাথে ইথানল ইউজ করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ওকে ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমাদের হচ্ছে রসায়ন শক্তির টপ 40টা এমসিকিউ দেখে ফেলেছি আমরা। আশা করি এখান থেকে তুমি আইডিয়া পেয়ে গেছো যে কি কি টাইপের এমসিকিউ আসলে আসে এবং পড়তে হয়। এছাড়াও এমসিকিউ থাকতে পারে, ওগুলো তুমি একটু নিজ দায়িত্বে পড়ে নিবা। ওকে, কারণ এখান থেকে আমি যত টাইপগুলো পড়াইছি ওই টাইপের বাইরে আসার পসিবিলিটি একটু কম, বাট ওই টাইপের বাইরেও যদি থাকে তুমি করতে থাকবে, প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস কখন থামানো যাবে না। আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমার একটা ভালো ওয়ান শট রিভিশন হয়ে গেল এই অধ্যায়ের উপর। পরবর্তীতে তুমি যখন এমসিকিউগুলো আবার প্র্যাকটিস করতে যাবা, সলভ করতে যাবা, তোমার কাছে ইজি লাগবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসটি যদি ভালো লাগে থাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে কেয়ার বাড়িয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।